মুক্তিযোদ্ধা সংরক্ষণ বিরোধিতার আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে 114 কমপক্ষে। জখম একাধিক, পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত কমপক্ষে 20 জন। অশান্তি রুখতে বাংলাদেশে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে কারফিউ। রাস্তায় নেমেছে সেনা, বাংলাদেশের রাজপথে সেনার ট্যাঙ্ক। রাজপথে ঘুরছে সেনার ট্যাঙ্ক, পরপর গুলি, কাঁদানে গ্যাস। এই মুহূর্তে বাংলাদেশের আনাচে কানাচের প্রত্যেকটা অঞ্চলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কখনো ঢাকা, কখনো শাহিনবাগের কিছু অংশ, কখনো উত্তরা, বিভিন্ন জায়গাতে কার্যত জ্বলছে গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। প্রাথমিকভাবে এই লড়াইয়ের শুরুটা হয় সংরক্ষণ বাতিলের দাবিতে, সংরক্ষণের বিরোধিতা থেকে, আসন সংরক্ষণের বিরোধিতা থেকে এই লড়াই শুরু হয়। কিন্তু পরবর্তী সময় লড়াইয়ের গতিমুখ এই মুহূর্তে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে যে এখানে আন্তর্জাতিক শক্তি কাজ করছে এবং তাদের প্রভাবে এই গোটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনকি আমরা হর্ষবর্ধন সিংলা তার বক্তব্যও শুনেছি। তিনিও বলছেন যে এখানে ISI যোগ থাকতে পারে, পাক গুপ্তচর সংস্থার যোগ থাকতে পারে, পাক জঙ্গির যোগ থাকতে পারে। এইরকম সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশে ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, রাস্তায় সেনা নেমেছে, সেনার ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে, লাগাতার চলছে কাঁদানে গ্যাসের শেল এবং একের পর এক গুলি। ভয়াবহ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। একটার পর একটা সেনার ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এতটাই কঠিন পরিস্থিতি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। এবং এখানে ঘোলা জলে আন্তর্জাতিকভাবে কেউ মাছ ধরতে চাইছে, এ ব্যাপারে যথেষ্ট প্রশ্ন চলছেন, জিজ্ঞাসা চিহ্ন তুলছেন আন্তর্জাতিক মহলের বিভিন্নরা। আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত ছবি পাচ্ছি, যে একাধিক ছবি পাচ্ছি, সেই একে একে নতুন কি ছবি আমরা পেয়েছি, এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, সেই সমস্ত পরিস্থিতিগুলো আমরা আগে একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার আপনাদেরকে দেখাবো যে সার্বিকভাবে বাংলাদেশে কি পরিস্থিতি রয়েছে। আন্দোলনে এখনো উত্তাল আন্দোলনে বাংলাদেশ, আজও জ্বলছে বাংলাদেশ। নেক্সট আর কি তথ্য আসছে, বিভিন্ন দিক থেকে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, সারাদিন ধরে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে গোটা দেশটা জুড়ে। কেবলমাত্র শুরুতে বিশ্ববিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে আটকে ছিল, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, যা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতের সংখ্যা শতাধিক বাংলাদেশের এই পরিস্থিতিতে। শনিবারও হিংসা, একাধিকের মৃত্যু হয়েছে বাংলাদেশে। যে পরিস্থিতি চলছে সেখানে রণক্ষেত্র ঢাকার যাত্রাবাড়ি এলাকা, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, ঢাকার ইতিমধ্যেই ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে রেল পরিষেবা একেবারে বন্ধ, বিঘ্নিত বলা যেতে পারে। সেখানেও রণক্ষেত্র পরিস্থিতি, পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, তো বহু মানুষের মৃত্যু হয়েছে। অগ্নিগর্ভ বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা, মূলত পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই ইন্টারনেট পরিষেবাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে, যাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকে। 46 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো অবধি ইন্টারনেট পরিষেবা চালু হয়নি প্রতিবেশী দেশে। আর কি খবর পাচ্ছি আমরা, মহাখালীতে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার, এটা অত্যন্ত আশঙ্কার বিষয়, অত্যন্ত চিন্তার বিষয়। মহাখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেটা সেন্টার। আর কি তথ্য পাচ্ছি আমরা, মেরামতের চেষ্টা লাগাতার চালাচ্ছে প্রশাসন। ডেটা সেন্টার যদি সত্যি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সার্বিকভাবে বাংলাদেশের উপর যথেষ্ট চাপ সৃষ্টি হবে। পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এটা সবথেকে বেশি আশঙ্কার কারণ, যে পরিষেবা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মানে সার্বিকভাবে গোটা বাংলাদেশের পরিস্থিতিটা সামাজিকভাবে একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ে রয়েছে। হয়তো অর্থনৈতিকভাবে চাপ দেওয়া চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্নটা উঠে আসছে। এই আন্দোলন শুধু আর ছাত্র যুব কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আটকে নেই। দেখুন ছবি, দেখুন একজন আহত হয়েছেন, তাকে কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন ছবিটা। একজন আহত হয়েছেন, তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই ছবিটা দেখাচ্ছে। এবং অপরদিকে বহু মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে রাস্তায় নেমেছেন, একাধিক মৃত্যু, একেবারে অরাজকতার মতো পরিস্থিতি। হয়তো সেই পরিস্থিতির বিরোধিতা, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছেন, সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের রাস্তায় ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। এই সর্বশেষ আমরা যে 75 প্রতিরোধ যোদ্ধা শহীদুর রহমান, তিনি কি বলছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, শুনুন একবার।
মার্কিন সাম্রাজ্যবাদের শক্তিরা পুরোপুরি চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে একটি বাংলাদেশের পুতুল সরকার গঠন করার জন্য, যেটি 2008-এ আপনারা সাথেও দেখেছেন। তখনকার সেই যাকে নোবেল পুরস্কার বিজয়ী বলে যাকে নাচানাচি করা হয়, সেই ব্যক্তিকে মার্কিন সাম্রাজ্যবাদ সরকার তাকে বসানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটিও যখন তাদের কাজ হয়নি, হিলারি ক্লিনটন সেটা চেষ্টা করেছিল। যখন যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তখনও মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশেষ চাপ দেওয়া হয়েছিল, সৃষ্টি করছে। ভারত আমাদের সাথে যেইভাবে 1971 সালে আমাদের বন্ধু হয়ে থেকে আছে, সহযোগিতা করেছে, আমাদের সাহায্য করেছে। ভারত আমাদের গত নির্বাচনে আমাদেরকে যেভাবে সমর্থন জানিয়েছিল এবং সহযোগিতা করেছিল, রাশিয়া যেভাবে সহযোগিতা করেছিল, কিন্তু মার্কিনীরা আমাদের সেই ধরনের কোনো সহযোগিতা করে নাই। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা শুনলাম শহীদ রহমানের বক্তব্য এবং তার মুখেও কার্যত একই ধরনের কথা, যে পুরনো শত্রুদের ষড়যন্ত্রেই আজকে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চৌধুরী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি মাফ করবেন রাজাগোপাল ধর চক্রবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কি বলছেন, এবং সত্যি কথা বলতে ভারতে এর উপর কোনো প্রভাব পড়বে কিনা একবার শোনার চেষ্টা করি। ভারত বিরোধী গোষ্ঠী নানান ধরনের আছে, জামাত এবং অন্য অনেকেই আছে, তারা পথে নেমে পড়েছে। যা পারা যায় গন্ডগোল বাঁধানো যায় এবং ভারতকে যদি যুক্ত করা যায়, ভারতের চক্রান্তে এইসব হচ্ছে, হ্যান হচ্ছে, এগুলো তো চলছে। নেপোয়ে মারে দই যারা আছে সরকার বিরোধী শক্তি, এবং সরকারের যাই করুক না কেন, তারা ভারত সরকারের পেছনে আছে, এটা সেখানে রুটিয়ে দেওয়া হয়। ভারত কিন্তু কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারের মাথা গলায় না।